নমস্কার, আমি অভিষেক। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনাদের জন্য দেবাদ্রিতা বসুর কলমে একটি কল্পবিজ্ঞানের কাহিনী, বৈজ্ঞানিক ছায়া। গল্পের প্রেক্ষাপট আজ থেকে 100 বছর পরের পৃথিবী, অর্থাৎ 2125 সালের পৃথিবী। ভারতবর্ষের মাটিতে বিজ্ঞানের বিষয়ে গবেষণা করার জন্য বৈজ্ঞানিক কেন্দ্র খোলা হয়েছে। ভারতবাসীকে আর নাসার অপেক্ষায় বসে থাকতে হয় না। হঠাৎ করেই 100 বছর পর আকাশে অদ্ভুত এক জিনিস দেখা যায়, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। কি সেটা? রহস্য ভেদ করার জন্য আমাদের নায়ক সায়ন্ত এবং নায়িকা ঋত্বিকা মহাকাশ যায়। তারা কি রহস্য ভেদ করতে পারবে? এটা নিয়েই আমাদের আজকের গল্প, বৈজ্ঞানিক ছায়া। তো চলুন শুনে নেওয়া যাক অনুভব ও বন্ধুরার প্রথম কল্পবিজ্ঞানের কাহিনী, বৈজ্ঞানিক ছায়া। সায়ন্তর ভূমিকায় অনুভব, ঋত্বিকার চরিত্রে ঐশী ভট্টাচার্য। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অভিষেক। শুরু হচ্ছে দেবাদ্রিতা বসুর কলমে বৈজ্ঞানিক ছায়া। এই গল্প অতীতের নয়, এই গল্প বর্তমানেরও নয়, এই গল্প ভবিষ্যতের গল্প। ভবিষ্যতে এমন একটা সময় যখন মহাকাশের বিষয়ে রিসার্চ করার জন্য ভারতের মানুষকে আর আমেরিকা ছুটতে হয় না। ভারতবর্ষের রাজধানী দিল্লি শহরেই মহাকাশ নিয়ে বিশদে গবেষণা করা হয়। এমন একটা সময় আমাদের গল্প শুরু হচ্ছে। ধরে নেওয়া যায় এই গল্প আজ থেকে 100 বছর পরের কোনো সময়, হয়তো কোনো এক মে মাসের গল্প। আমাদের গল্পের দুই প্রধান চরিত্র সায়ন্ত আর ঋত্বিকা। দুই বন্ধু বিভিন্ন জায়গায় বিভিন্ন রহস্যের সমাধান করে বেড়ায়। বিশেষ করে মহাকাশ পরিভ্রমণ, ওখানকার রহস্য ভেদ করাই তাদের প্রধান কাজ। আর সময় পেলে তারা অনেক সিনেমা দেখে। দেশি বিদেশি কোনো সিনেমাই বাদ দেয় না তারা। কিন্তু আমাদের গল্প যেদিন থেকে শুরু, সেদিন সায়ন্ত আর ঋত্বিকা একটা সিনেমা দেখে ফিরতে ফিরতে একটা রেস্তোরাঁয় খেতে ঢুকেছিল। আর সেই রেস্তোরাঁয় বসেই দুজন কথা বলছে। সায়ন্তর বয়স 29 বছর, ঋত্বিকার একটু কম, 21। দুজনে লিভ ইন করছে গত 1 বছর ধরে। দুজনের বিয়ে করার তেমন কোনো ইচ্ছে নেই। বিয়ের মতো ভুল কাজ 100 বছর আগে ঠাকুরদা ঠাকুমারা করতো নিশ্চয়ই, কিন্তু এদের তেমন কোনো ইচ্ছে নেই। বিয়ে না করে বাচ্চা নেওয়াটা এখন সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে। আগে বন্ধুত্ব, তারপর সব কিছু। সবার ওপরে বন্ধুসত্ব, তাহার ওপরে কিছু নাই। সায়ন্ত আর ঋত্বিকার আলোচনার আজকের টপিক ছিল ওদের সত্য দেখা ইংলিশ সিনেমাটা। মুখে খাবার তুলে নিয়ে সায়ন্ত মৃদু হেসে বলল, এইসব সিনেমা বোঝার লোক খুবই কম। শুধু ওয়াও বিউটি বলার জন্যই সবাই এসেছে। 100 বছর আগেও বাঙালি যা ছিল, এখনও তাই আছে। উফ, অত হ্যাটা করো না বাঙালিকে। চিরকালই নাসা ওয়াজ ডমিনেটেড বাই বেঙ্গলি, আর এখন দিল্লিতে স্পেস রিসার্চ সেন্টার চলে আসার পর বেশি করে বাঙালি কাজ পাচ্ছে। এমনি এমনি তো আর ডাকছে না ওদের। নিশ্চয়ই সুযোগ পাওয়ার মতো যোগ্যতা আছে। নিশ্চয়ই আছে, কিন্তু তাও বলতে পারি সেই সংখ্যা হাতে গোনা। আজকের কটা মানুষ স্পেস নিয়ে পড়াশোনা করেছে বলতো? আমার তো বেশ সন্দেহ আছে। অনেকেই করেছে, কিন্তু আমাদের মতো করেনি। দে হ্যাভ নো ইন্টারেস্ট অন দিস মাই ডিয়ার পার্টনার। ওরা সংসার নিয়ে সুখী আছে।
আচ্ছা বলতো, কজন বলতে পারবে যে আমাদের পৃথিবী কোন ছায়াপথের মধ্যে পড়ছে? মিল্কি ওয়ে নামটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত নয়। উত্তর বলার পর ঋত্বিকা এবং শোনার পর সায়ন্ত দুজনেই হেসে উঠল। হাসি থামার পর দুজনে বেশ কিছুটা খাবার শেষ করল। তারপর ঋতিকাই বলল, শেষ কয়েকদিন ধরে আকাশে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা নিয়ে কিছু বুঝতে পারলি? ওটা কি বলতো? সায়ন্ত কিছু একটা ভাবল, বেশ গম্ভীর সেই ভাবনা। বলল, ঠিক বুঝতে পারছি না, তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রোজ সন্ধ্যাবেলা কারেন্ট চলে যাওয়াটা। এসবই কি ওই সাদা জিনিসটার জন্য হচ্ছে, নাকি এটা নেহাতি কোইন্সিডেন্স? এইটুকু বলে কিছুক্ষণ ভাবল সায়ন্ত। তারপর চাপা গলায় বলল, না, মিস্টার রায়কে একবার মেল করতে হবে। হি ইজ দ্য অনলি পার্সন হু ক্যান হেল্প আস। মুখের গরজ শেষ করে ঋত্বিকা বলল, উনি এখন দিল্লিতে না? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিল সায়ন্ত। তারপরে বলল, দিল্লির রিসার্চ সেন্টারে বেশ ভালো একটা পদ নিয়ে বসে আছেন উনি। এই কাজের সূত্রে যদি একবার সেন্টারটা দেখে আসা যায়, খুব একটা মন্দ হয় না কিন্তু। বাবা, এর মধ্যে স্বপ্ন দেখছিস? স্বপ্ন না রে, স্বপ্ন না। আমার মন বলছে খুব তাড়াতাড়ি আবার আমাদের মহাকাশ যেতে হবে। মহাকাশ আমায় খুব টানছে, খুব টানছে। তোর মন তো কিছু ভুল বলে না। দেখা যাক এবারে তোর হাঞ্চ কাজ করে কিনা। হাঞ্চ কাজ করেছিল। তবে যেদিন এই গল্পের শুরু হলো সেদিন বিকেলে বাড়ি ফিরে ওদের আরও একটা অভিজ্ঞতা হলো। রোজকার মতো সেদিনও লোডশেডিং হয়েছিল। সায়ন্ত আর ঋত্বিকা ছাদে দাঁড়িয়ে কথা বলছিল। আকাশে যে সাদা রঙের জিনিসটা শেষ 1.5 মাস ধরে দেখা যাচ্ছে তা আজ আরও স্পষ্ট হয়ে উঠেছে। অন্য দিনের মতো পাড়ার অন্য লোকেরা আজও সেই জিনিসটাকে নিয়ে কথা বলছে। হালকা গুঞ্জন। সায়ন্ত আর ঋত্বিকার কানে সেই গুঞ্জন ভেসে আসছে। অশিক্ষার ফল, বিড়বিড়ি করল সায়ন্ত। ভগবানের কুদৃষ্টির ফলে নাকি আকাশের ওই সাদা জিনিসটা দেখা দিয়েছে? সায়ন্তর বিরক্ত হওয়ার কারণ বুঝেছিল ঋত্বিকা, তাই সায়ন্তর কাঁধে হাত রাখা ছাড়া আর কিছুই বলতে পারল না। ধীরে ধীরে জিনিসটাকে নিয়ে একটা আতঙ্ক তৈরি হচ্ছে আকাশের ওই ধবধবে সাদা জিনিসটাকে নিয়ে। কেউ কেউ নিজের দূরবীন দিয়ে স্পষ্ট করে বোঝার চেষ্টা করছে। হঠাৎ ডান পাশের বাড়ির ছাদ থেকে ঋত্বিকার নাম ধরে কে যেন ডাক দিল। ঋত্বিকা, এই ঋত্বিকা। সায়ন্ত আর ঋত্বিকা ফিরে তাকালো। অশ্বিনী রায়ের মেয়ে আয়েশা। ঋত্বিকা এগিয়ে গেল ছাদের অন্যদিকে। আয়েশা বলল, সায়ন্ত তাকে নিয়ে তাড়াতাড়ি আয়। বাবা নিজের সোলার কানেক্ট কম্পিউটারে ভিডিও কল করেছে, তোদের দুজনকে খুঁজছে, কি যেন দরকার আছে। অশ্বিনী রায়ের নাম শুনে এক দৌড়ে দুজন চলে এলো। অশ্বিনী রায়ের সোলার কানেক্টেড কম্পিউটার অনেকটা ওই 42 ইঞ্চির টিভির মতো। এটায় কোনো বৈদ্যুতিক সংস্পর্শ লাগে না, বরং সূর্য আর চাঁদের রশ্মিতেই চলা বন্ধ কাজ করে। বিশাল বড় স্ক্রিনে অশ্বিনী রায়কে দেখা গেল। সায়ন্ত আর ঋত্বিকাকে দেখে এক গাল হাসলেন ভদ্রলোক। বললেন, কি খবর স্পেস ডিটেকটিভ দয়? সারা ভারত যখন ভয়ে কাঠ, তোমরা চুপ করে বসে কেন? কথাটার মধ্যে খোঁচা ছিল না একদমই, বরং স্নেহ আর ভালোবাসা লুকিয়েছিল বেশি। সায়ন্ত বা ঋত্বিকা কেউই কোনো জবাব দিল না কথার। অশ্বিনী রাই বলে চললেন, উই নিড ইউর হেল্প সায়ন্ত, উই নিড ইউর হেল্প। আপামর ভারতবাসী আকাশের ওই সাদা জিনিসটার বিষয়ে আতঙ্কিত হয়ে আছে।
হাজার চেষ্টা করেও আমরা এই রহস্যের কুল কিনারা করতে পারছি না। আমরা অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র এবং নাসা, Indian Space Research Center is inviting you in a special trip to space for an investigation. সায়ন্ত আর ঋত্বিকার মধ্যে চোখাচোখি হলো। সেই চোখাচোখি অনেক কিছু বুঝিয়ে দিল দুজনকে। সায়ন্ত বেশ খানিকটা ভেবে নিয়ে শান্তভাবে বলল, দেখুন, মহাকাশে যাওয়ার অনেক প্রসিডিওর আছে। এভাবে হুট করে কি চলে যাওয়া যায় মিস্টার রায়? সবচেয়ে বড় কথা, আগেরবার আমরা ওখানকার ছবি তুলতে গেছিলাম। একবার গেছিলাম মঙ্গল গ্রহে, আর একবার গেছিলাম চাঁদে। থ্যাঙ্কফুলি আপনাদের সবার সাহায্য পেয়েই গেছিলাম, কিন্তু এবারের ব্যাপারটা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। সেই জন্যই তো তোমাদের দুজনকে ডাকছি। আমি জানি এটা তোমরা পারবেই। আমি ব্যক্তিগতভাবে তোমাদের বলে রাখছি, কাল অথবা পরশুর মধ্যে হয়তো তোমরা অফিসিয়াল মেল পেয়ে যাবে। আমার একটা প্রশ্ন আছে, বলল ঋত্বিকা। ইনভেস্টিগেশন বলতে ঠিক কি বোঝাতে চাইছেন? আমাদের কাজটা কি? তোমরা তো সবই জানো, নতুন করে কি বলবো বলো? পৃথিবী থেকে যা বোঝা যাচ্ছে না, মহাকাশ থেকে নিশ্চয়ই বোঝা যাবে। সব যন্ত্রপাতির সঙ্গেও তো তোমাদের পরিচয় আছে। শুধু কি আমরাই যাব? সায়ন্তর প্রশ্ন। না, আমাদের সেন্টার থেকেও লোক থাকবে। সেসব নিয়ে ভেবো না, সব ব্যবস্থা করে দেবো। তোমরা শুধু এসো, বাকি সব ব্যবস্থা আমাদের। সায়ন্ত বা ঋত্বিকার আপত্তির কোনো জায়গা ছিল না, রাজি হয়ে গেল ওরা। এই নিয়ে 20 বার হলো ওরা মহাকাশ যাবে। তবু অদ্ভুত এক উত্তেজনা অনুভব করছে সেই প্রথমবার মহাকাশ যাওয়ার মতো। সেদিন রাতে বাড়ি ফেরার আগে আয়েশা বলেছিল, এবারেও একটা ইতিহাস তৈরি করে আয় ভাই, তোরা কিন্তু ইতিহাস বানাতে জানিস। বেশি কিছু বলেনি কেউই। সায়ন্ত শুধু বলেছিল, আমরা আবার ইতিহাস না হয়ে যাই। কল্পনা চাওলার কি হয়েছিল সেটা ভুলে যাসনি নিশ্চয়ই? চুপ করে, তোরা নিশ্চয়ই কল্পনা চাওলা নোস। না, তা নই, কিন্তু হতে কতক্ষণ? ফালতু কথা বলবি না, হ্যাঁ? সায়ন্ত হেসে চলে গেছিল, কিন্তু ঋত্বিকাকে আটকে দিয়েছিল আয়েশা। বলেছিল, বারবার মহাকাশ ছুটে যাস ঠিক আছে, ইতিহাস তৈরি করতে বললাম বলে ওখানে বিয়ে করে নিস না আবার যেন। কথাটা শুনে হালকা হেসে ঋত্বিকা বলল, আমরা আবার সেরকম কিছুই ভাবছিলাম। ঠিক আছে, তোর কথা ভেবে দেখি একবার। একটা বিনি সুতোর মালার মতো জিনিস প্রথম দেখা গিয়েছিল আকাশে। সেখান থেকে আজ সেটা প্রায় পুরো আকাশ ঘিরে ফেলেছে। অদ্ভুত, সত্যিই ভীষণ অদ্ভুত এই জিনিসটা। 2125 সালের 25শে মে সায়ন্ত আর ঋত্বিকা দিল্লি যাবে। 24শে মে রাত অবধি আকাশের দিকে তাকিয়ে থেকেছে সায়ন্ত, কিন্তু কিছুই মর্মোদ্ধার করতে পারেনি। ঈশ্বরের নিয়ে যত ভেবেছে ততই গুলিয়ে গেছে ওর মাথা। কিন্তু মহাকাশে গিয়েও কোনো লাভ হবে কি? জানতে পারবে ওই জিনিসটার পরিচয়? মহাকাশের অপার রহস্যের মধ্যে ক্ষুদ্রতম আরেকটি রহস্য, তা কি ধরা দেবে তার হাতে? মনের মধ্যে একটা হাঁচ ডেকে উঠল। এই রহস্য দিয়ে নতুন এক জগতে পৌঁছে যাবে তারা। সেই জগৎ থেকে কি ফিরতে পারবে তারা কোনোদিন? কে জানে। এই প্রশ্ন কোনোদিন করেনি। ধীরে ধীরে যাওয়ার সময় ঘনিয়ে এলো। 25শে মে 2125। Ladies and gentlemen, I'm Chandani Chaudhary. Welcome to flight number JT9398456.
departing from Netaji Subhash Chandra Bose International Airport to Indira Gandhi International Airport. Please fasten your seatbelts and follow the instructions for the rest of the journey. Have a safe journey. Thank you. দিল্লির উদ্দেশ্যে রওনা দিল সায়ন্ত আর ঋত্বিকা। প্লেনের সিটে বসেও নিজের ভাবনা গুছিয়ে নিতে পারছিল না সায়ন্ত। কি ভাবছিস বলতো? প্রশ্ন করল ঋত্বিকা। কাল রাত থেকে কিরকম মেদা মেরে আছিস? বিশেষ কিছুই না, জাস্ট থিঙ্কিং যে দিস জার্নি ইজ গোয়িং টু চেঞ্জ আওয়ার লাইফ। মহাকাশের থেকে তাকে নিয়ে রিসার্চ করা আর একটা রহস্যময় জিনিস যা মহাকাশের থেকে গোটা পৃথিবীকে ভয় দেখাচ্ছে তাকে নিয়ে তদন্ত করা এক ব্যাপার নয়। মহাকাশ গোয়েন্দা সায়ন্ত মুখার্জি যদি এত ফিলোসফিক্যাল হয়ে পড়ে তাহলে তো সমস্যা আছে। হেসে উঠল দুজনে। সায়ন্তর চোখ গেল জানলার বাইরে। নীল আকাশের মধ্যে সাদা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। মনে হয় নীল আকাশে এক মাচা তুলো ভাসিয়ে দিয়েছে কেউ। সায়ন্ত বাইরের দিকে আঙুল দেখালো, তারপরে বলল, প্লেন থেকে মনেই হবে না যে আদবে আকাশে অদ্ভুত ভয়ঙ্কর একটা জিনিস দেখা যাচ্ছে প্রতিদিন রাত্রে। কি অদ্ভুত না? ঋত্বিকার মুখেও হাসি দেখা গেল। বলল, তোর ভেতরেও এরকম একটা মানুষ লুকিয়ে আছে, সেটাও তো মনে হয়নি কোনোদিন। সায়ন্ত তাকালো ঋত্বিকার দিকে। ভুরু কুঁচকে গেছে কথা শুনে। সায়ন্ত কি ভাবছে বুঝতে পেরে ঋত্বিকা বলল, প্রেম জিনিসটা একই আছে ভাই, 100 বছরে কিচ্ছুই বদলায় না। একটা সময়ে আপনি ডেকেও প্রেম হতো, তারপর তুমিতে প্রেম হতো, তারপর গত 100 বছর ধরে আমাদের মতো কাপলরা যে কত তুই ডেকে প্রেম করছে, কিন্তু ডাকে আসে যেত। কোনো মেয়ে যদি তার মনের মানুষকে হঠাৎ করে নতুনভাবে আবিষ্কার করে তাহলে সে এইভাবে ছাড়া কিভাবে রিয়্যাক্ট করবে বল? সায়ন্ত যেন ঋত্বিকাকে নতুনভাবে আবিষ্কার করলো। ওর মনে যে এতটা অনুভূতি ছিল তা জানা সম্ভব ছিল না কোনোদিন। আর এই একই জিনিস যদি ছেলেদের ক্ষেত্রে হয়? সায়ন্ত প্রশ্ন করল, তখন কি হবে? হয়তো তারাও অবাক হবে। সায়ন্ত, এত সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবিনি, বিশ্বাস কর। এত বছর ধরে প্রেম করছি তোর সাথে, কিন্তু কোনোদিন কেন এগুলো মাথায় আসেনি সেটাই আমি ভাবছি, জানিস। আপাতত কাজে মন দে। আবার হালকা হাসতে দিল ঋত্বিকা। সায়ন্তর কাঁধে মাথা রাখল। সকাল 11টা নাগাদ দিল্লিতে প্লেন ল্যান্ড করল। ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার ISRC থেকে গাড়ি পাঠিয়েছে। সায়ন্ত আর ঋত্বিকা থাকবে রিসার্চ সেন্টারেরই একটা বাড়িতে। দুজনকে একই ঘরে রাখা হয়েছে। রুম বয় জানিয়ে গেল বিকেল 4টে নাগাদ অশ্বিনী রায় তাদের সঙ্গে দেখা করতে আসবেন। ওরা দুজন যেন তৈরি থাকে। স্পেস রিসার্চ সেন্টারের কর্ণধার মিস্টার সত্যম কাপুরের বয়স বছর 30 হবে। বেশ সুঠাম চেহারা, ফর্সা গায়ের রং, নাকের নিচে সরু গোঁফ, চোখে চশমা। তার ঘরে যেতে যেতে অশ্বিনী রায় বললেন, ব্যাপারটা নিয়ে উনিও বেশ চিন্তিত। একটা আলাদা দল গঠন করতে চেয়েছেন উনি, যে দল এই রহস্যের কিনারা করার জন্য মহাকাশ উড়ে যাবে। সেই দলে সবাই নিশ্চয়ই ভারতীয়? অবশ্যই, তবে সবাই বাঙালি নয়, বাঙালি একা তোমরাই। আমাদের সবাই কি মেনে নেবে? ওরা যেদিন থেকে শুনেছে তোমরা যাচ্ছ ওরা সেদিন থেকেই খুব উত্তেজিত। তাছাড়া মিস্টার কাপুরও বেশ ইনফ্লুয়েন্সড। তোমাদের ব্যাপারে অনেক পড়েছেন ভদ্রলোক। দেশি বিদেশি নানা কাগজেই তো তোমাদের অভিজ্ঞতার কথা বেরিয়েছে। তোমাদের নিয়ে আমাদের মহাকাশ কেন্দ্রে প্রচুর আলোচনা হয়।
শুনে ভালো লাগলো। কথাটা বলে হেসে উঠল সায়ন্ত। ঋত্বিকার মুখেও হালকা হাসির রেখা দেখা দিল। অশ্বিনী রায় একটা ঘরের দরজা খুললেন। ঘরের ভেতর কিছু যন্ত্রপাতি রাখা আছে। এটা আমাদের কন্ট্রোল রুম, বললেন অশ্বিনী রায়। তোমরা যখন মহাকাশে যাবে এখান থেকেই সব কিছু কন্ট্রোল করা হবে। গুড, দেখে ভালোই লাগছে। এই কন্ট্রোল রুমে তাও কতজন? আজকের এই ফাঁকা ঘর থেকে ব্যস্ততামূলক দিনের কন্ট্রোল রুম মিলিও না ঋত্বিকা, সেগুলো বড়ই ব্যস্ততার দিন। এখন তো লাঞ্চ টাইম, তাই একটু ফাঁকা আছে। ঋত্বিকা আর সায়ন্ত পুরো ঘরের ওপর চোখ বুলিয়ে নিয়ে বাইরে এলো। অশ্বিনী রায় দরজা বন্ধ করে দিলেন। এগিয়ে গেলেন সত্যম কাপুরের চেম্বারের দিকে। পুরো রিসার্চ সেন্টারটাই ঘুরিয়ে দেখালেন অশ্বিনী রায়। তারপর নিয়ে গেলেন কাপুরের চেম্বারে। কাপুর সায়ন্ত আর ঋত্বিকার জন্য অপেক্ষা করছিলেন। ওদের দুজনকে দেখে হাসি মুখে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলেন ভদ্রলোক। আসেন আসেন আসেন, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ টু। সায়ন্ত আর ঋত্বিকা হাত মেলালেন ভদ্রলোকের সঙ্গে। তারপর সবাই মিলে বসলো কাপুরের ঠিক উল্টো দিকের চেয়ারে। অশ্বিনী রায়ও বসলেন একটু দূরে একটা মফ রঙের সোফায়। বসার পর সত্যম কাপুর বললেন, আমাদের সেন্টার থেকে অনেক ইনভেস্টিগেট করা হয়েছে, কিন্তু কিছুই মেলেনি মিস্টার সায়ন্ত। At that moment, Mr. Roy told about both of you, and I want you to keep the team we are sending to the space. সরাসরি দলের নেতা, দলের সদস্য নয়, দলের সহযাত্রী নয়, একেবারে দলের নেতা। আর ঋত্বিকা কিনা সহনেত্রী। মনের মধ্যে বেশ একটু দোনামোনা করে সায়ন্ত বলল, থ্যাংক ইউ মিস্টার কাপুর ফর হ্যাভিং ফেথ অন আস, কিন্তু দায়িত্ব দেওয়ার আগে একবার ভেবে নিন ভালো করে, আমরা কি এই কাজের যোগ্য? বিশেষ করে দলপতি হওয়ার কি যোগ্যতা আমাদের আছে? আমরা লোক চিনি মিস্টার সায়ন্ত, মানুষ চিনতে আমাদের ভুল হই না। আপনারাই পারবেন এই দলটাকে নেতৃত্ব দিতে, আমরা বিশ্বাস রাখছি আপনাদের উপর। কিন্তু আপনাদের কেন্দ্র থেকে যারা যাচ্ছেন তারা কি মেনে নেবেন আমাদের? নেবে মিস ঋত্বিকা, আপনি ভাববেন না। আমাদের কেন্দ্রের সবাই আপনাদের কাজের সঙ্গে পরিচিত, কাজেই আপনারা ভাববেন না। আমাদের কাজ কি হবে মিস্টার কাপুর? কি কাজ দিচ্ছেন আমাদের ওপর? ওদের দুজনের কাজ সত্যম কাপুর বুঝিয়ে দিলেন। সবটা বুঝে নিয়ে সায়ন্ত বলল, কতদিন সময় দিচ্ছেন? কতদিন লাগবে আপনাদের? তবে যত জলদি এটা মেটাবেন ততই ভালো দুতরফের জন্য। ঠিক আছে, আমি দেখছি মিস্টার কাপুর। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব, তবে বুঝতে তো একটু সময় লাগবে। বোঝার সময়টুকু আমাদের দিন। একদম একদম একদম, আমরাও খুব চিন্তিত, সেই জন্যই আপনাদের মতো অভিজ্ঞতায় পরিপূর্ণ মানুষদের ডেকে আনলাম। তখনকার মতো সায়ন্ত আর ঋত্বিকা বেরিয়ে এলো সত্যম কাপুরের চেম্বার থেকে। বাকি জায়গাগুলো অশ্বিনী রায় দেখাচ্ছিলেন। গবেষণা কেন্দ্র দেখার পর নিচে আসার সময় কন্ট্রোল রুমের সামনে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। দাঁড়িয়ে রয়েছে মোট 4 জন, 2 জন পুরুষ, 2 জন মহিলা। প্রত্যেকের বয়স 20 থেকে 25-এর মধ্যে। প্রত্যেকেই এই গবেষণা কেন্দ্রের সদস্য। অশ্বিনী রায় হাসি মুখে বললেন, এরা এখানেই কাজ করে। তোমরা যে অভিযানে যাচ্ছ সেই অভিযানে এরাই তোমাদের সহযাত্রী। সবার সঙ্গে হাত মেলালো সায়ন্ত আর ঋত্বিকা। 6 ফুট লম্বা, হালকা দাড়ি, চোখে চশমা পরা যে ভদ্রলোক আছেন তার নাম আদিত্য শ্রীবাস্তব। ইনি দিল্লির মানুষ, বয়স 21 বছর 2 দিন, গায়ের রং শ্যামলা, পরনে সাদা বুশ শার্ট, কালো প্যান্ট। দ্বিতীয় সদস্য হলেন এক মহিলা, বয়স 23 বছর। এনার বাস দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর শহরে।
ক্রিকেটে প্রচণ্ড ইন্টারেস্ট, মহিলাদের ক্রিকেটের সঙ্গে হালকাভাবে যুক্ত ছিলেন। এনার নাম অ্যানা জোন্স। ধর্মে ইনি খ্রিশ্চান। তৃতীয় পুরুষ গুরমিত সিং ঢিলন। পাঞ্জাবি এই ছেলেটির বয়স 24 বছর। মাথায় পাগড়ি নেই, তবে চোখে মুখে একটা সৌন্দর্য আছে। বাংলা বেশ সুন্দর বলে। এর গানের গলাও নাকি বেশ ভালো। শেষ যার সঙ্গে আলাপ হলো তার নাম হলো নন্দা দুবে। মুম্বাই শহরের মেয়েটির বয়স 25। গায়ের রং ফর্সা, কোমরে অবধি লম্বা চুল। ব্যাঙ্গালোরবাসী অ্যানা জোন্স বললেন, আপনাদের সব ঘটনাই আমাদের জানা মিস্টার সায়ন্ত। উই আর গ্ল্যাড যে আপনাদের সঙ্গে এইভাবে স্পেস শিপে ট্রাভেল করার সুযোগ পাচ্ছি। দিল্লির বাসিন্দা আদিত্য শ্রীবাস্তব বললেন, স্টুডেন্ট অ্যান্ড স্পেস রিসার্চার ভাবতাম, কিন্তু আপনাদের অভিজ্ঞতা পড়ার পর কিরম লজ্জা। সায়ন্ত আর ঋত্বিকা মৃদু হাসল। সায়ন্ত হাসি মুখে বলল, আমাদেরও ভালো লাগছে যে আপনাদের মতো কয়েকজন গুণী মানুষের সঙ্গে কিছুদিন কাটাতে পারবো মহাকাশে। ইটস আওয়ার প্লেজার, বলল পাঞ্জাবের বাসিন্দা গুরমিত সিং ঢিলন। আমরা মনে করি আমাদের ইচ্ছে ছিল বলেই আপনারা এখানে এসেছেন। স্পেস মিস্ট্রি ইনভেস্টিগেটর হিসেবে আপনাদের যা খ্যাতি বা স্পেস ডিটেকটিভ হিসেবে আপনাদের যা প্রতিপত্তি তা তো স্বীকার করতেই হয়। অশ্বিনী রায় এবার বললেন, যাই হোক, তোমরা তৈরি হতে থাকো। এরাও একটু মানসিক প্রস্তুতি নিক। কাজের ঘরে কাজ শেষ করে না। শিওর স্যার, আপনি একটু এলে ভালো হতো, বলল অ্যানা। ও বেশ, তোমরা যাও, আমি আসছি। একশো বছর আগে স্পেস সেন্টার ভারতে ছিল না। ওই যুগের নাসা কেমন ছিল সেটাও সায়ন্ত জানে না। কিন্তু 2125-এর নাসার চোখে ভারতের এই স্পেস রিসার্চ সেন্টার, যা কিনা ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার বলে পরিচিত, দেখে নেশা লেগে যাবে তা নিয়ে সায়ন্তর কোনো সন্দেহ নেই। 2025-এ যদি সায়ন্ত জন্মাতো তাহলে হয়তো একটা আক্ষেপ থাকতো ওর মনে, কিন্তু এই যুগের ছেলে হওয়ার দরুন কোনো আক্ষেপ ওর মনে নেই। ওর পেশা আজকের যুগে একেবারেই অদ্ভুত না, আর পেশার দরুন বিভিন্ন সময়ে ঘন ঘন মহাকাশে পাড়ি দিতে হয় ওকে। ঋত্বিকাও সঙ্গে থাকে, কিন্তু প্রধান কাজ তো ওরই। এই সফরের আগে সবার সঙ্গে বন্ধুত্ব করে নিতে হবে। কতদিন কতক্ষণ একসঙ্গে থাকতে হবে তা তো আর জানা নেই। সমবয়সী হওয়ায় একদিক দিয়ে সুবিধাই হলো, ভালো করে মানিয়ে গুছিয়ে নেওয়া যাবে সবার সঙ্গে। নিজের মাথায় একটা প্রাথমিক প্ল্যান করে নিয়েছিল সায়ন্ত। ঋত্বিকা সেটা নিজের ডায়েরিতে আবার লিখেও নিয়েছিল। আজ সন্ধ্যেবেলা সবার সঙ্গে কনফারেন্স রুমে বসার কথা। মনে মনে সাজিয়ে নিয়েছিল ঠিক কিভাবে শুরু করবে এই লাস্ট মোমেন্ট মিটিংটা। কথা প্রধানত ইংরেজিতেই বলতে হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সায়ন্ত আর ঋত্বিকা দুজনেই ইংরেজিতে চোস্ট। কনভেন্ট থেকে পাশ করে আধা ইংরেজি হয়ে গিয়েছে প্রায়। কিন্তু সায়ন্ত আর ঋত্বিকা ইনটিউশনে বিশ্বাসী। শুধুমাত্র ইনটিউশনের ওপর বিশ্বাস করে অনেক কিছু করে ফেলেছে ওরা। সেই ইনটিউশনের কারিশমা কি এখানে চলবে কে জানে। সবটা বুঝতে হবে, বোঝাতে হবে। একে অন্যের সঙ্গে যদি বোঝাপড়া না হয় তবে মুশকিলের ব্যাপার। মুশকিল অন্য কিছুতে না, মুশকিল ভাষায়, মুশকিল মানসিকতা। বাঙালি চিরকালই ধুতে ভাতে বেড়ে ওঠে। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়ে ওঠা সবার ক্ষেত্রে হয় না, আর এই অধিকাংশ নায়ের ভিড়ে যারা করতে পারে
তাদের ওপর কেউ বিশ্বাস করে না। আজ সব কিছু প্রমাণ করার সময়, আজ সব কিছু দেখানোর পালা। বাঙালি আজও হারায়নি, সেটা বোঝাতেই হবে। সুযোগ সব সময় আসে, এটা যখন এসেছে কাজে তো লাগাতেই হবে। দেখা যাক কি হয়। এই সায়ন্ত, ঋত্বিকা এসে দাঁড়িয়ে ডাকলো ওকে। একটু এসে দেখে নে তো সবকিছু ঠিক আছে কিনা। তুই সব গুছিয়ে নে না, সব কিছুই তো জানিস তুই। হ্যাঁ জানি, কিন্তু তাও একবার দেখে নিলে ভালো হয়। ঠিক আছে, যাচ্ছি নাড়া। ঋত্বিকা ঘরে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল, ভুরু কুঁচকে তাকাল। চাপা গলায় ঋত্বিকা প্রশ্ন করল, কি ভাবছিস বলতো? তখন থেকে চুপ করে আছিস। না, ভাবছি আমরা ছিলাম স্পেস ইনভেস্টিগেটর, আর আজ মহাকাশে ছুটে যাব অন্য একটা রহস্যময় জিনিসের সন্ধানে। জানি না এর জন্য কোনো নাম পাবো কিনা, নাম আমার চাইও না, কিন্তু এই সুযোগ কজনের আসে বলতো? আবার তুই ফিলোসফার হয়ে গেলি। এই ফিলোসফার সায়ন্ত কিন্তু খুব ভয়ঙ্কর, আবার মোস্ট ওয়ান্টেডও বটে। কাল কি বলা হবে সেটা নোট করে নিয়েছিস তো? নিয়েছি, সব ডিটেলসই নোট করে নিয়েছি। ইংলিশে বলবি তো সবটা? মহাকাশ পাড়ি দেওয়া দলের নেতা দুজন বাঙালি। গত 100 বছরের মধ্যে কেউ ভাবেনি এমনটা হতে পারে, কিন্তু সায়ন্ত আর ঋত্বিকা করে দেখিয়েছে। ভারতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার যেমন খোলা হয়েছে, ঠিক তেমনি বাঙালিও মহাকাশ পাড়ি দিয়েছে। আর 2 দিন বাকি এই দলের মহাকাশ যাওয়ায়। 2রা জুন 4 ঘন্টার মিটিং হলো। সায়ন্ত যে প্ল্যান করেছে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সবাই চিন্তিত। নন্দা দুবে প্রশ্ন করেছিল, আপনি যা প্ল্যান করেছেন তা তো অ্যাড অফ ইটস টাইম। আমাদের কাছে যা প্রযুক্তি আছে তা দিয়ে এই রহস্যের সমাধান কি হবে? সায়ন্ত হাতের ডায়েরি টেবিলের ওপর রেখে দৃঢ় কণ্ঠে বলল, নিশ্চয়ই সম্ভব। আমরা এইটুকু প্রযুক্তি নিয়ে যদি এই রহস্যের মীমাংসা করতে পারি, তাহলে ভারত নতুন কিছু ভাববে। আমরা কোথায় আটকেছি আর কেন আটকেছি সেটা আমাদেরও তো জানতে হবে মিস দুবে। আদিত্য শ্রীবাস্তব মন দিয়ে কথা শুনছিল। সায়ন্তর কথার পরিপ্রেক্ষিতে বলল, কিন্তু মিস্টার সায়ন্ত, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে স্পেসে কোনো বিপর্যয় হচ্ছে না? আমরা যদি প্রোটেকশন না নিয়ে যাই আর ওখানে গিয়ে কোনো এরকম ঘটনা ঘটে, তাহলে কি হবে? সায়ন্তর গলায় এখনো একটা দৃঢ়তা, এখনো একটা বিশ্বাস ফুটে আছে, যে বিশ্বাস ও দৃঢ়তা অনেক দূর এগিয়ে এনেছে ওকে। দৃঢ় কণ্ঠে সে বলল, আমার মন বলছে অপ্রত্যাশিত কোনো কিছু আমাদের ফেস করতে হবে না। আর ইউ শিওর? 100 ছেড়ে 200%। গুরমিত ভাই, আমি নিজের ওপর যত না বিশ্বাস রাখি তার চেয়েও আমার অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখি। আমি পড়ে বা শুনে শিখিনি, আমি ঠেকে শিখেছি। আর ঠেকে শেখার গুণই আলাদা, সেটা যে না শিখেছে সে জানবে না। কীরকম প্রোটেকশন নেবেন ভাবছেন? এই প্রশ্ন করল সত্যম কাপুর। সায়ন্ত চেয়ারে বসে এই প্রশ্নের উত্তর দিল, আমরা 1 মাসের জন্য যাচ্ছি। মহাকাশে যাওয়ার জন্য যা প্রোটেকশন নেওয়া উচিত তাই নেব। এইবার অ্যানা জোন্স প্রশ্ন করল, সো ইউ স্টিল বিলিভ যে এই অদ্ভুত জিনিস থেকে আমাদের কোনো ক্ষতি হবে না? আই স্টিল বিলিভ। আমার বিশ্বাস আজ অবধি তো ভুল প্রমাণিত হয়নি, আর এবারেও হবে না। But there is an exception always, if you really believe. Yes, there is always an exception, if the decision is taken in a right way. আপনারা আমার কথায় বিশ্বাস রাখুন। আমি বলছি ও জিনিস আমাদের ক্ষতি করার জন্য আসেনি,
সায়ন্ত নিজের দৃঢ়তা দিয়ে সবাইকে কনভিন্স করিয়েছিল। ওর ওপর ভরসা করেছে সবাই। অবশেষে সেই দিন এলো যেদিন সম্পূর্ণ একটি ভারতীয় দল মহাকাশে পাড়ি দিচ্ছে। মহাকাশের এই রহস্য ভেদ করতে যে ভারতীয় দল যাচ্ছে, সেই দলের উদ্দেশ্যে ভারতীয় প্রধানমন্ত্রী 1 ঘন্টার বিশেষ বক্তৃতা রাখলেন। সেই বিশেষ বক্তৃতায় সায়ন্ত আর ঋত্বিকার নামে 20 মিনিটের প্রশংসনীয় কথাবার্তা বললেন। দলকে শুভেচ্ছা বার্তা দিলেন উনি। দুপুর 1:05 রকেটে করে ভারতীয় মহাকাশ কেন্দ্রের দল রওনা দিল রহস্যের সমাধানের উদ্দেশ্যে। অশ্বিনী রায় সায়ন্তর হাত চেপে ধরে বলেছিলেন, তোমরাই আমার শেষ ভরসা বাবা, দেখো একটু আমাদের। রকেট বেরিয়ে গেল। 1 নিমেষে পৃথিবীর চাপ ছেড়ে মহাকাশ পৌঁছে রকেট দাঁড়ালো নিজের নির্দিষ্ট জায়গায়। তারপর শুরু হলো কাজ, রহস্যের সমাধান। পনেরো দিন হয়ে গেল। পুরোদমে কাজ চলছে। দলে মোট 6 জন রয়েছে, সবাই ভারতীয়, আর তাদের নেতা 2 জন বাঙালি। সাদা রঙের জিনিসটা এখনো পৃথিবীকে ঘিরে আছে। ওটা যে আদবে কি সেটা এখনো ধরা যায়নি। বিভিন্ন জায়গা থেকে ছবি নেওয়া হচ্ছে, মেলানো হচ্ছে বিভিন্ন তথ্যচিত্রের সঙ্গে। এবার যেন সাদা রংটা আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। পুরো দুধ সাদা রং, তার মধ্যে অজস্র তারাবিন্দু। সেই তারাবিন্দুর মধ্যে থেকে একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সেই জ্যোতি প্রধানত গোলাপি রঙের। মহাকাশের বাকি যা যা জিনিস আছে, হেলিস কমেট, তারা, নবগ্রহ, তাদের দিকে কারুর নজরই নেই। মন দিয়ে রহস্য সমাধানে মেতে রয়েছে সবাই। খাওয়া দাওয়া ভুলে, অতীত ভবিষ্যৎ ভুলে, জাতি ধর্ম নির্বিশেষে কাজ করে চলেছে 6 জন যুবক ও যুবতী। একনিষ্ঠতার কোনো অভাব তাদের মধ্যে ছিল না। যোগ্যতাতেও কেউ কম নয়। কিন্তু সায়ন্তর মধ্যে একটা জিনিস বেশি ছিল, যেটা বাকিদের মধ্যে ছিল না। সেই জিনিসটা হচ্ছে 6ষ্ঠ ইন্দ্রিয়, ইংরেজিতে যেটাকে 6th সেন্স বলে। এক্ষেত্রেও সেই 6th সেন্স সায়ন্তকে সাহায্য করলো পুরো মাত্রায়। 15 দিন অবিশ্রান্ত খেটে একটু বিরতি নিয়েছে সায়ন্ত। ঋত্বিকা এসে দাঁড়ালো ওর পাশে। জানলার কাঁচ দিয়ে পৃথিবীকে ঘিরে রাখা সেই দুধে আলতায় সাদা জিনিসটা দেখা যাচ্ছে। কিছু বুঝতে পারলি? চাপা গলায় প্রশ্ন করলো ঋত্বিকা। নাকি এখনো অন্ধকারে? এখনো অন্ধকারে। স্পেস নিয়ে এত পড়াশোনা করেছি, কিন্তু তার সত্ত্বেও এই জিনিসটা কি তা ধরতে পারছি না। এত উতলা হোস না সায়ন্ত। ক্যাপ্টেন এত উতলা হলে বাকিরা কি করবে? দূর হ, ওই জিনিসটা কি সেটাই যদি বুঝতে না পারি তাহলে ক্যাপ্টেন হয়ে লাভ কি ঋত্বিকা? তা তুই কি মাঝপথে হাল ছেড়ে দিবি নাকি? মাঝপথে হাল ছেড়ে দেওয়া যে সায়ন্ত মুখার্জির ক্যারেক্টার নয় ঋত্বিকা। আমি শেষ অবধি লড়ে দেখতে চাই। তুই তো ভালো করে চিনিস আমায়। মাঝপথে যে পালাতে পারি না আমি। ঋত্বিকা সায়ন্তর কাছে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল। দুজনের মুখে চিন্তার ছায়া স্পষ্ট হলো। ঋত্বিকা ধীর গলায় আবারও প্রশ্ন করল, সত্যি ধরতে পারিসনি ওটা কি? ধরতে পারিনি আমি। তবে একটা কথা বলতে পারি, ওই জিনিসটা পৃথিবীর সঙ্গে কোনো না কোনোভাবে রিলেটেড।
কি করে বুঝলি? যদি ওটা অন্য গ্রহের প্রাণী হতো তাহলে এরকম অদ্ভুত শেপের হতো না। এলিয়েন তো শুনেছি মানুষের মতো দেখতে হয়, হাইটে ছোট, অদ্ভুত দর্শন, কিন্তু মানুষের মতোই দু পায়ে হাঁটে এবং মানুষের থেকে অনেক বেশি বুদ্ধি তাদের মাথায়। আর সেখানেই আমার প্রথম চিন্তা এবং খটকার কারণ, ব্যাপারটা এত সহজ নয়। তার মানে জিনিসটা কিভাবে পৃথিবীর সঙ্গে রিলেটেড সেটা ধরতে পারিসনি এখনো? এখনো ধরতে পারিনি, এখনো বোঝা যাচ্ছে না। সেটাই তো ভাবা ছেড়ে আমাকে খুব ভাবাচ্ছে ব্যাপারটা। ঋত্বিকা বুঝল সায়ন্ত মনে মনে খুব উত্তাল হয়ে আছে। রহস্য যতক্ষণ না উন্মোচন হবে ও এরকমই থাকবে। এখন ওকে কিছু বলে লাভ নেই। ঋত্বিকা কাজের জায়গায় এলো। তখন গুরমিত সিং আর নন্দা দুবে কাজে মগ্ন ছিল। আদিত্য শ্রীবাস্তব আর অ্যানা জোন্স জানলার সামনে দাঁড়িয়েছিল। ঋত্বিকাকে দেখে ওরা দুজন এগিয়ে এলো। সায়ন্ত ভাইয়া কি বলছে? হাসি মুখে প্রশ্ন করলো অ্যানা জোন্স। ঋত্বিকা শুধুই হাসলো, উত্তর দিল না। এবার আদিত্য বলল, স্যার কিছু বলছেন না? না, কোনো কিছুই বুঝতে পারিনি ও। তোমরা তো দেখছো, কিছু বুঝলে? আমরাও চেষ্টা চালাচ্ছি, তবে সায়ন্তটা হাল না ধরলে হয়তো। আমরা হাল ছাড়ছি না, এখনো কিন্তু সময় রয়েছে আমাদের হাতে। সেটাই তো আমাদের ভরসা যে তোমরা আমাদের পাশে আছো। আদিত্য শ্রীবাস্তব হাসলো কথাটা বলে। অ্যানা জোন্স মৃদু হাসলো। ঋত্বিকার মুখে হালকা হাসির রেখা। হাসি না থামিয়ে বলল, আই এম নাথিং বাট অনলি সায়ন্তস অ্যাসিস্ট্যান্ট। তোমাদের কথা শুনে সত্যি খুব ভয় লাগছে, না জানি ঠিক কোন জায়গায় আমাদের বসিয়েছ। তিনজনই হেসে উঠল কথার সূত্রে। ধীরে ধীরে বন্ধুত্ব আরো গাঢ় হলো। আরো 15 দিন গিয়ে 1 মাস হলো। ভারতীয় মহাকাশ কেন্দ্রের একটি দল কাজ করছে। সাদা জিনিসটা কিছুটা সরে এসেছে পৃথিবীর চারপাশ থেকে। খুব অদ্ভুতভাবেই জিনিসটা সরে যেতে পৃথিবীকে হালকাভাবে দেখা যাচ্ছে। জিনিসটা যদিও এখনো দেখা যাচ্ছে, আর সাদার ভাবটা কিছুটা কমে এসেছে। ভেতরের গোলাপি রঙের আভাটাও কমে এসেছে অনেকটা। তারার মতো যে জিনিসটা ছিল সেটা দেখা গেলেও আবছা হয়ে আছে। সায়ন্ত ছুটে এলো কাজের জায়গায়। গুরমিত আর নন্দা কাজ করছিল। তাদের কাছে ছুটে এসে সায়ন্ত উত্তেজিতভাবে বলল, গুরমিত, ইমিডিয়েটলি টেক আ স্ন্যাপ অ্যান্ড সেন্ড ইট টু রিসার্চ সেন্টার। গুরমিত ভ্যাপাচাকা খেয়ে গেছিল প্রথমে, তারপর সেটা কাটিয়ে সেই ছবি তোলা হলো। ছবি নেওয়ার পর সায়ন্ত বলল সেই ছবি পৃথিবীতে পাঠাতে। ও কিছু বুঝেছে কিনা সেটা বোঝার উপায় নেই। সব বলছি, আগে এগুলো পাঠাও আর বলো তাড়াতাড়ি একটা ফিডব্যাক দিতে। গুরমিত পাঠিয়ে দিল। সায়ন্ত এসে দাঁড়িয়ে জানলা দিয়ে পৃথিবীকে দেখতে লাগলো। নন্দা আর গুরমিত এসে দাঁড়ালো। সায়ন্ত ওদেরকে 8 চোখে একবার দেখল। গুরমিত শান্ত গলায় বলল, কিছু পেলে নাকি? আন্দাজ করেছি, কিন্তু নট শিওর। সেই ব্যাপারেই একটু শিওর হতে চাই। ওটা কি? নন্দার প্রশ্ন। যতক্ষণ না কোনো মেসেজ পাচ্ছি আমি কিছুই বলতে চাই না। তা ওখানে এখন কে আছে? ঋত্বিকাদি আছে, অ্যানার আদিত্য আছে। গুরমিত শান্তভাবে বলল কথাটা। সায়ন্ত ফিরে তাকালো ওর দিকে। নন্দাও তাকিয়ে ছিল সায়ন্তর দিকে। শান্তভাবে বলল, একটা প্রশ্ন করব? সায়ন্ত ওর দিকে ফিরে তাকাতেই নন্দা দুবে হাসল। হাসি না থামিয়ে বলল, তুমি আমাদের সঙ্গে এলে, আমাদের গাইডও করলে, কিন্তু আলটিমেটলি যদি তোমাকে এর জন্য ক্রেডিট না দেয়?
আমি যে এসব কাজ ক্রেডিট নেওয়ার জন্য করি না নন্দা। মহাকাশ নিয়ে পড়াশোনা করা আমার ভালোবাসা থেকেই, আর মহাকাশে ঘুরে বেড়ানোটা আমার নেশা থেকে। তোমাদের চলবে কি করে? চলা নিয়ে তো ভাবি না নন্দা, ও ঠিক চলে যাবে আমাদের। ওটা বললে তো চলবে না ভাইয়া, বলতে তোমাকে হবেই। বলার তো কিছুই নেই নন্দা, যা ছিল এই 1 মাসে মোটামুটি জেনে ফেলেছ, নতুন করে আর কি বলবো? ওর কথায় যাবেন না ভাইয়া, ও কথা বললে থামতে চায় না। হাসি মুখে বলল গুরমিত। সায়ন্ত হালকা হাসলো কথাটা শুনে। কিছুক্ষণের নীরবতা পালন, তারপর আবার সায়ন্ত বলল, তোমাদের এখানে উত্তর আসতে কতক্ষণ বা কতদিন লাগে? নন্দা আর গুরমিত দুজনেই চুপ থাকলো। সায়ন্ত বাইরে তাকিয়ে রয়েছে। একটু সময় তো লাগেই ভাইয়া, বলল গুরমিত। ছবি দেখবে, ব্যাপারটা বুঝবে, তারপর তো মেসেজ পাঠাবে। আমাদের হাতে সময়টাই নেই। দেখেছো পৃথিবীর চারপাশ থেকে ওটা সরে যাচ্ছে। তোমরা ওটা ছবি তুলে রেখেছো ঠিক কথা, কিন্তু জিনিসটা কি সুন্দর তা তো তোমরা দেখেইছো। আপনি এখনো বলবেন না ভাইয়া ওই জিনিসটা আসলে কি? ওই যে বললাম, একটা আন্দাজ করেছি। এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করো না গুরমিত, আমি এই মুহূর্তে জবাব দিতে পারবো না। সায়ন্তর কথার মারপ্যাচ শুনে দুজনেই বুঝলো সায়ন্ত আর কথা বলতে চাইছে না। তারা দুজন সরে গেল। সায়ন্তর মনে তখন ঝড় চলছে। সেই ঝড়ের খবর কেউ জানতে পারল না। আরো 15 দিন গিয়ে 1.5 মাস কাটল। এই কয়েকদিনের মধ্যে রিসার্চ সেন্টার থেকে কোনো খবর আসছে না। সায়ন্ত বিরক্ত হয়ে উঠল মনে মনে। এদের দায়িত্ববোধ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিরক্ত সুরে বলে উঠল সায়ন্ত। ঋত্বিকা গিয়ে দাঁড়ালো ওর পাশে। ঋত্বিকা সায়ন্তর কাঁধে হাত রাখলো। সায়ন্ত বলল, অশ্বিনী রায়কেও ধিক্কার দি ঋত্বিকা। উনি নিজের থেকে আমাদের এই কাজে ডেকে নিয়ে এসে আর গাই করছেন না। তুই ভাবছিস কেন উনি গা করছেন না? গা করলে কি চুপ করে থাকতে পারতেন বল? একজন মানুষকে একটু সময় তো দে খুঁজে বার করবার জন্য। আরে কতদিন লাগে? 15 দিন লেগে যাবে নাকি? সায়ন্ত কিছু বলার আগেই ভেতর থেকে আদিত্য শ্রীবাস্তবের গলা শোনা গেল। শান্তদা, তাড়াতাড়ি আসুন, পৃথিবী থেকে মেসেজ এসেছে। চল, তোর অপেক্ষার অবসান হলো। ঋত্বিকা হাসি মুখে বলল। সায়ন্ত উত্তর না দিয়ে দৌড়ে এলো কাজের জায়গায়। কম্পিউটারে মেল খোলা আছে। সেইখানে শুধু একটাই কথা লেখা আছে। সেই কথাটা হলো কনফার্মড। এই একটা মাত্র মেল দেখেই সায়ন্ত উত্তেজিত হয়ে উঠল। এটাই জানতে চাইছিলাম আমি। আমরা সাফল্য পেয়েছি ঋত্বিকা, আমরা সাফল্য পেয়েছি। আমি পেরেছি। এই রহস্যের সমাধান হবে তা ভালো করেই জানতাম। আদিত্য শ্রীবাস্তব প্রশ্ন করল, এবার তো বলুন জিনিসটা কি? সায়ন্ত কোনো উত্তর দিল না, কেবল কম্পিউটারের কিবোর্ডের কিয়ের মাধ্যমে কি যেন টাইপ করে যাচ্ছে। অ্যানা জোন্স চাপা গলায় প্রশ্ন করল, দিদি কিছু বুঝলে তুমি? সবাইকে বুঝিয়ে দেব, দাঁড়াও, উত্তেজিত হয়েও না। বাট হোয়াট হি ইজ টাইপিং? লেখা শেষ হলে মেল সেন্ড করে সায়ন্ত উঠে দাঁড়িয়ে সবার দিকে ঘুরল। তারপরে বলল, 1.5 মাসের যাত্রা হয়তো আর 2 দিনের মধ্যে শেষ হবে। পৃথিবীর চারপাশ থেকে সরে গেছে সেই সাদা রঙের জিনিস। আমি ধরে ফেলেছি সেটা কি। কিছুদিনের মধ্যেই পৃথিবীতে ফিরে এই রহস্যের সমাধান করব আমি। গুরমিত, ফেরার ব্যবস্থা করো। পৃথিবীর সময় যখন রাত 8টা, সায়ন্তদের রকেট পৃথিবীর মাটিতে ল্যান্ড করল। সবাই ছুটে এলো ওদের দিকে, ঘিরে ধরল সায়ন্ত আর ঋত্বিকা সহ বাকি সবাইকে। সবার মনেই এক প্রশ্ন, রহস্য কি ভেদ হলো? এই প্রশ্নের উত্তর দিল আদিত্য শ্রীবাস্তব। এই প্রশ্ন আমাদের করবেন না, সব কৃতজ্ঞতা সায়ন্তদা আর ঋত্বিকাতে। তোমরা ফিরে এসেছ, আগে একটু রেস্ট করো, চাপা গলায় বললেন অশ্বিনী রায়। যাও একটু বিশ্রাম করো। যে যার ঘরে চলে গেল।
সায়ন্ত আর ঋত্বিকাও ঘরে চলে গেল। শ্বাস বন্ধ করে সবাই অপেক্ষা করেছিল সব শোনার জন্য। ঘরে এসে ঋত্বিকা বলল, ওটা আদপে কি ছিল বলতো? আমি তো ধরতে পারিনি ওটা কি। সায়ন্ত একবার ওর দিকে তাকিয়ে হালকা হাসল, কিন্তু কোনো উত্তর দিল না। ঋত্বিকা অবাক হলো হাসি দেখে। তোকে ধরাতে চাইনি তাই তুই ধরতে পারিসনি। যেদিন ধরাতে চাইবো সেদিন রহস্য কেন, অনেক কিছুই ধরতে পারবি। শাট আপ, খালি বাজে কথা। আগে বলতো ওটা কি ছিল। এখন কেন বলবো? এখন বলে দিলে তো রহস্য রহস্যই থাকবে না। আমাকে বলতে অসুবিধা কোথায়? আছে, অসুবিধা আছে। কথাটা বলেই হাসলো সায়ন্ত। ঋত্বিকা আরো রেগে গেল। দেখ, বললে বল, না হলে বলিস না। এভাবে মজা করছিস কেন? বেশি কিছু বলবো না, আগে একটা প্রশ্নের উত্তর দে। বল, কি উত্তর দিতে হবে? আমাদের পৃথিবী কোন গ্যালাক্সির মধ্যে পড়ে বল দেখি। মানে এ কেমন প্রশ্ন? এটাই প্রশ্ন, বল বল উত্তর দে। এ তো সহজ কথা, আমাদের পৃথিবী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে পড়ে। ব্যাস, এই তো নিজেই রহস্যের সমাধান করে ফেললি। আর কি চাই? মানে এই রহস্যের সমাধান কি করে হলো? তুই আর কি বুঝবি, রহস্যটা এমন একটা জিনিস নিয়ে সেটা বুঝতে বুঝতেই সময় লেগে গেছিল। তা সেই রহস্য কি আমাদের গ্যালাক্সি নিয়ে নাকি? একদম, বাকি কথা পরে হবে। ঋত্বিকা কোনো কথা বলল না। বুঝলো সায়ন্ত আর কথা বলবে না, কথা বাড়িয়ে লাভ নেই। চুপ করে গেল ঋত্বিকা। সময় গুনতে লাগলো, কখন সায়ন্ত সব কিছু খুলে বলবে। আর সায়ন্ত মনে মনে নিজেকে তৈরি করতে লাগলো সব রহস্যের সমাধান করবে বলে। আদিত্য, নন্দা, গুরমিত, অ্যানা সবার মনেই উত্তেজনা। 1.5 মাসের পরিশ্রমের পর অবশেষে রহস্যের সমাধান। কি ছিল সেই অদ্ভুত আকারের জিনিসটা, সেটাই এবার জানানোর পালা সবাইকে। খুব তাড়াতাড়ি হবে রহস্যের সমাধান। পৃথিবীর পরিবেশে মানিয়ে নিতে হবে খুব জলদি। সামনে যে রহস্যের উদ্ঘাটন, একটা জয়ের হাতছানি। দেখা যাক রহস্যের শেষে কি অপেক্ষা করে আছে তাদের জন্য। বেশ কিছুদিন কেটে গেল। এখন পৃথিবীর পরিবেশে ওরা মানিয়ে নিয়েছে। এবার হবে রহস্যের সমাধান, এবার হবে তদন্তের অন্ত। কি ছিল ওটা? সায়ন্ত সব কিছু জানাবে সবাইকে। মহাকাশ কেন্দ্রের কনফারেন্স রুমে সবাই জড়ো হলো। সায়ন্ত সবার ওপর চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করলো, সত্যি বলতে কি, আমাকে যে কোনোদিন মহাকাশে গিয়ে তদন্ত করতে হবে সেটা কখনোই ভাবিনি। আমি স্পেস ইনভেস্টিগেটর হতে চাইনি কোনোদিন, কিন্তু ভাগ্যক্রমে সেটাই হয়ে গেলাম। আর প্রথম রহস্যেই সাফল্য পেলাম, আর তার উদ্ঘাটন হবে আজ। আমরা অপেক্ষায় আছি জানার জন্য। বলবো মিস্টার রায়, আপনাদের মনের সব অন্ধকার দূর করব, সেই ভার আমার উপর। আজ সেই নিয়ে কথা বলার জন্যই আমরা বসেছি এখানে। কিছুক্ষণ সময় নিল সায়ন্ত, কি একটা ভেবে নিয়ে আবার বলা শুরু করলো। 1.5 মাস আগে আমাদের পৃথিবীর আকাশে যে জিনিসটার উদয় হয়েছিল সেটা আর কিছুই না, বরং আমাদের গ্যালাক্সি, যার নাম মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই আমাদের পৃথিবী অবস্থিত, তা বোধহয় আমরা সবাই জানি। সবাই অবাক হলো। অশ্বিনী রায় অবাক হলেন। বিস্মিত ভাব এতটাই যে কথা বলতে পারলেন না, বরং সত্যম কাপুর প্রশ্ন করলেন, কিন্তু সেটা হঠাৎ পৃথিবীর আকাশে দেখা দিল কেন? এভাবে আকাশে হঠাৎ দেখা দেওয়ার খারাপ কিছুর ইঙ্গিত নয় কি? সায়ন্তর মুখে হাসি দেখা গেল। সেই হাসি যেন ভুবন ভোলানো হাসি। কোনো কিছুরই ইঙ্গিত নয় মিস্টার কাপুর, এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা ঘটনা।
এবং সাধারণ একটা ঘটনা বললেও অস্বাভাবিক কিছু বলা হবে না হয়তো। এইভাবে পৃথিবীর আকাশে আমাদের গ্যালাক্সি 100 বছরের পার্থক্যে দেখা দেয়, এবং এই দেখা দেওয়াটা কোনো ভৌগোলিক কারণবশত হয় হয়তো। সেই কারণ খুঁজতে হয়তো আরও 100 বছর লেগে যাবে। হয়তো আমাদের মতো কোনো স্পেস রিসার্চার এটার কারণ বার করবে। তার মানে এটা শেষ দেখা গেছিল 2025 সালে? প্রশ্ন করল আদিত্য শ্রীবাস্তব। না, এই গ্যালাক্সির শেষ দেখা যায় 1990 সালে, অর্থাৎ আজ থেকে 135 বছর আগে। ভৌগোলিক বদলের কারণে গ্যালাক্সি, এটা কি একটু অদ্ভুত নয় সামন্ত ভাই? খুবই অদ্ভুত, সেটা অস্বীকার করার জায়গা নেই ভাই গুরমিত। কিন্তু বললাম না, ঠিক কী ভৌগোলিক পরিবর্তনের ফলে এই রকম অদ্ভুত ঘটনা ঘটে তা আমাদের অজানা। এইবার উত্তেজিতভাবে প্রশ্ন করলেন অশ্বিনী রায়। তা 1990 সালের ঘটনাটা নিশ্চয়ই ভারতে ঘটেছিল। আর কে বা কারা করেছিল রহস্যের উদ্ঘাটন? দেখুন, রহস্যের উদ্ঘাটন কে করেছিল সেটা বলা তো শক্ত, তবে রহস্যটা হয়েছিল কোথায় সেটা বলতে পারি। ঘটনাটা ঘটে ক্যালিফোর্নিয়া শহরে। সেবার আমাদের মতো স্পেস ডিটেকটিভ এই রহস্যের সমাধান করেনি নিশ্চয়ই। ওরা চিরকালই ভারতের তুলনায় অনেকটা এগিয়ে, তখনও ছিল, এখনও আছে। তবে ভারত এখন এগোচ্ছে, কোনোদিন হয়তো আমরাও ওদের বিট করতে পারবো। কথাটা শেষ করে সায়ন্ত মৃদু হাসল, হেসে মাথা নিচু করল। সবাই স্তব্ধ, সবাই নির্বাক। সায়ন্ত মাথা দুলল, সবাইকে দেখে নিল, তারপরে বলল, এই ছিল আমার গল্প, আমার রহস্যের কথা। বাকিটা আপনাদের উপর। বাইরে মিডিয়া আছে, তাদের গিয়ে বলুন কি বলবেন। কথাটা বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সায়ন্ত বেরিয়ে গেল কনফারেন্স রুম থেকে। ঋত্বিকা গর্বের হাসি হেসে সায়ন্তর পিছু নিল, কিন্তু কোনো কথা বলল না কারুর সঙ্গে। ঘটনার 3-20 পর এক সন্ধ্যাবেলা, মাসটা বোধহয় জুন, ছাদের সায়ন্ত আর ঋত্বিকা বসেছিল, কফির মাগ হাতে নিয়ে নিজেদের ভালো লাগার সময় কাটাচ্ছে। ইতিমধ্যে তারা বেশ বিখ্যাত ব্যক্তি হয়ে গেছে। দিল্লি থেকে ওরা সরকারি পুরস্কার নিয়ে এসেছে। পাড়ার লোকেরাও ওদের খুব সম্মানের চোখে দেখে। ঋত্বিকা হেসে বলল, তারপর হাউ ওয়াজ দ্য লাইফ গোয়েন্দা বাবু? টু বোরিং। সায়ন্ত কথাটা বলল মৃদু হেসে। ছুটকো ছাটকা কাজে কোনো মজা নেই। আমার মন আবার কিরকম মহাকাশ করছে। এই তো কিছুদিন আগে ফিরলি আবার? আমি তো সারা জীবন ওখানেই থাকতে চাই, পৃথিবীর ওপর আমার কোনো টানই নেই। বাবা, তুই এলিয়েন নাকি? হলেই বা ক্ষতি কি? দেখতে যাচ্ছে কে? যা তুই মঙ্গল গ্রহে। একা কেন? তোকেও নিয়ে যাব। ন্যাকা, পৃথিবীর পাট চুকিয়ে নাকি মঙ্গল গ্রহে থাকবো? কাজ নেই নাকি কোনো? দেখতে কে যাচ্ছে? মহাকাশের দিনগুলো ভালো ছিল, কিন্তু অস্বীকার করার জায়গা নেই। তা ঠিক। দুজনেই হেসে উঠল কথাটার পরে। তারপর কফির কাপে চুমুক দিল দুজনেই। হালকা সুরে ঋতিকা বলল, এলিয়েনদের দেখলে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই হয়। কি বললি? না, তোর মতো আমিও ভাবছি মঙ্গল গ্রহে জমি কিনে রাখবো। পৃথিবীর মতো অনাচার দুরাচার নিশ্চয়ই মঙ্গল গ্রহে নেই। অনাচার দুরাচার সব জায়গাতেই আছে ঋত্বিকা, তা সে মঙ্গলই হোক বা অমঙ্গল। পৃথিবীর কথাটা আমরা জানি, আর আমাদের মতো অনাচার বলে বুঝতে পারি। মঙ্গল গ্রহে গেলে দেখব ওখানে হয়তো এখানকার চেয়ে আরও বেশি অনাচার আছে। সেটা মেনে নিতে পারবি তো? তার চেয়ে মহাকাশ ভালো ছিল বলছিস? ঢের ভালো। দুজনেই হেসে উঠল আবার। হঠাৎ আকাশে
একটা স্পেসশিপ দেখা দিল। সেই স্পেসশিপ থেকে একটা সবুজ আলো দেখা গেল। সেই আলোটা সোজা এসে পড়ল ঋত্বিকা আর সায়ন্তর বাড়ির উপর। সেই সবুজ আলোর মধ্যে দিয়ে একটা অদ্ভুত গলার শব্দ এলো। তোমাদের অপেক্ষায় থাকলাম, দেখা হবে, দেখা হবে, দেখা হবে। কারা তোমরা? কোথা থেকে এসছো? তোমরা যাকে মঙ্গল গ্রহ বলো, আমরা তার অধিবাসী। এখানে কি চাই? জানবে, সব জানবে, তবে এখন না, সময় মতো ঠিক জেনে নেবে। আবার আমরা আসবো, আবার দেখা হবে, চলি তবে। আলো মিলিয়ে গেল, স্পেসশিপও আবার উড়ে গেল, মিলিয়ে গেল অন্ধকারে। সায়ন্ত আর ঋত্বিকার চোখাচোখি হলো। কেউই বুঝতে পারল না ব্যাপারটা। কি হলো বলতো? ঋত্বিকা প্রশ্ন করল। সায়ন্ত কান চাকাল, বলল, কে জানে, দেখা যাক কবে ওদের ডাক আছে। সায়ন্তদের অপেক্ষা শুরু হলো, সঙ্গে শুরু হলো আমাদের অপেক্ষা। সায়ন্তদের নতুন অভিযানের অপেক্ষা। দেখা যাক কবে ওরা ডাক পায় মঙ্গল গ্রহের প্রাণীদের থেকে। ওরা কি প্রাণী নাকি মানুষের আগামী দিনের রূপ? সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে, হয়তো আরো কিছুদিন বা আরো 100 বছর। শেষ হলো আজকের নিবেদন দেবাদ্রিতা বসুর কাহিনী বৈজ্ঞানিক ছায়া। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিয়ে যাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের এগিয়ে চলার প্রেরণা। সায়ন্তর চরিত্রে অনুভব মুখার্জি, ঋত্বিকার ভূমিকায় ঐশী ভট্টাচার্য, সত্যম কাপুরের চরিত্রে দিব্যেন্দু, আয়েশা রায়ের ভূমিকায় শিল্পা, আদিত্য শ্রীবাস্তবের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, অ্যানা জোন্সের ভূমিকায় শ্রেয়শ্রী, গুরমিত সিং ঢিলনের চরিত্রে সুহাস সরকার, নন্দা দুবের চরিত্রে লিমা রায়। গল্প পাঠ অশ্বিনী রায় এবং কাহিনীর সূত্রধার আমি অভিষেক বোস। এবং বিশেষ উপস্থিতি ফ্লাইট অ্যানাউন্সারের ভূমিকায় সৌমিলি মজুমদার এবং এলিয়েন অর্থাৎ মঙ্গল গ্রহের প্রাণীর ভূমিকায় স্নেহা। পর্ব পরিচালনায় ঐশী ভট্টাচার্য, কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী সংঘমিত্র তালুকদার। পর্ব পরিচালনায় ঐশী ভট্টাচার্য, কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী সংঘমিত্র তালুকদার। তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়াম মুখার্জি। আগামী সোমবার আরও একটি গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।